রাজকুমার, হ্যাঁ, ভেতরে এসো। কি হয়েছে? আগে একশিলা নগরী থেকে চিঠি এসেছে। আপনার বন্ধু রাজকুমার অমর পাঠিয়েছেন। অমর চিঠি পাঠিয়েছে? কতদিন ওর সঙ্গে কথা হয় না, এতদিন পরে তাহলে ওর আমার কথা মনে পড়লো। আমি তো চিঠি লিখে কোনো জবাবই পাই না। ঠিক আছে, চিঠিটা আমার হাতে দাও। কি লিখেছে দেখি তো। ভাই বিক্রম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আশা করি চিঠি যথাসময়ে তোমার কাছে পৌঁছাবে। আমি ভেবেছিলাম তোমাকে এর মধ্যে জড়াবো না, কিন্তু আর কোনো পথ আমার কাছে নেই। ভাই বিক্রম, আমাদের রাজ্যে ঘোর বিপদ উপস্থিত। এমন কেউ নেই যে এই পরিস্থিতিতে আমাদেরকে সাহায্য করতে পারে। বিষয়টা এত অদ্ভুত যে আমি কাউকে সাহস করে জানাতেও পারছি না। আমাদের প্রতিবেশী রাজ্যের অনেকের কাছে সাহায্য চেয়েও কোনো ফল পাইনি। তাই বড় বিশ্বাস করে তোমার কাছে লিখছি। তুমি যখনই এই চিঠিটা হাতে পাবে তখনই আমাদের একশিলা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে যেও। তুমি এলে নিজে থেকেই সবটা জানতে পারবে। তোমার প্রতি একটাই অনুরোধ, তুমি আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করো। পুরো একশিলা নগরী তোমার উপর কৃতজ্ঞ থাকবে। ইতি, তোমার বন্ধু অমরদেব। চিঠিটা অনেক তাড়াহুড়ো করে লেখা বলে মনে হচ্ছে। একশিলা নগরীতে কি এমন বিপদ ঘটেছে যার জন্য ও আমাকে চিঠি লিখে যেতে বলেছে? আর চিঠিটা পড়ে মনে হচ্ছে ও বেশ আতঙ্কে রয়েছে। ও যখন লিখেছে তখন আমাকে যেতেই হবে। রক্ষী, রক্ষী! আগে বলুন মহারাজ। ঘোড়াশাল থেকে আমার ঘোড়াটাকে দানা পানি খাইয়ে এখনই তৈরি করো। আর আমার তরবারি আর বর্ম বের করে রাখো। আমি এখনই একশিলা নগরীর উদ্দেশ্যে রওনা হব। যথা আজ্ঞা রাজকুমার। না জানি আমার বন্ধুর কি বিপদ হয়েছে। আমাকে আরো তাড়াতাড়ি পৌঁছতে হবে। কি ব্যাপার, সীমান্ত রক্ষীরা কোথায় গেল? তাহলে কি একশিলা নগরীর ভেতরে কোনো বিপদ হয়েছে আর সবাই সেখানে রয়েছে? আমি পৌঁছতে বেশি দেরি করে ফেললাম না তো? আরে, কেউ নাক ডাকছে বলে মনে হচ্ছে। এই ভর দুপুরে জঙ্গলের ভেতর কে ঘুমাচ্ছে? সীমান্ত রক্ষীরা নয় তো? কি আশ্চর্য! এদিকে অমর আমাকে চিঠি লিখে বিপদের কথা জানিয়েছে, আর ওর রাজ্যের রক্ষীরা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। রক্ষী, এই রক্ষী, রক্ষী! এভাবে এখানে ঘুমিয়ে আছো কেন? হ্যাঁ, ওঠো, ওঠো বলছি। এইভাবে ভর দুপুরে সীমান্ত পাহারা না দিয়ে ঘুমাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, ওঠো, ওঠো বলছি। আমি রত্নগরের রাজকুমার বিক্রম, ওঠো। অদ্ভুত তো, এরা এইভাবে ঘুমিয়ে আছে কেন? এত ডাকছি তারপরেও কোনো সাড়া দিচ্ছে না। এদের নিশ্চয়ই কোনো একটা অসুখ হয়েছে। আমাকে নগরীর আরো ভেতরে যেতে হবে। এরা আপাতত এখানেই থাকুক, এদের নিয়ে পরে ভাবা যাবে। কি আশ্চর্য! নগরীর মানুষজন সব গেল কোথায়? একটা রাজ্য তো এইভাবে নিস্তব্ধ থাকে না। কি হয়েছে এই একশিলা নগরীতে? কেউ আছেন? কেউ আছেন? বাড়ির ভেতরে কেউ কি আছেন? আরে, এরাও দেখছি এখানে একইভাবে ঘুমিয়ে আছে। এরা এইভাবে মাটিতে পড়ে আছে কেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে, না, এরাও দেখছি আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। ব্যাপারটা কি? না, আমাকে এখনই রাজমহলে পৌঁছাতে হবে। অমরের সঙ্গে কথা না বলে আমি তো কিছুই বুঝতে পারবো না। অমর বোধহয় এই বিপদের কথাই বলেছিল, কিন্তু একটা রাজ্যে সবাই এইভাবে ঘুমিয়ে বলল কি করে? আর কেই বা তাদের ঘুমটা পাড়ালো? আরে, অমরের রাজমহল কোথায় গেল? আরে, এখানে এই জঙ্গল এলো কোথা থেকে? আগে তো এই জঙ্গল কখনো দেখিনি। এই পথ দিয়ে তো আমাদের রাজমহলে যেতে হয়। আমি কি তাহলে পথ ভুল করলাম? কিন্তু তাই বা হয় কি করে? আচ্ছা, আবার পেছনে গিয়ে দেখি।
কি আশ্চর্য, আমি বারবার এই জঙ্গলের সামনে এসে দাঁড়াচ্ছি কেন? আমার তো পথ ভুল হওয়ার কথা নয়। আর পুরো রাজ্য তন্ন তন্ন করে খুঁজেও তো রাজমহলের হদিশ কোথাও পেলাম না। নিশ্চয়ই এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। এই জঙ্গলের ভেতরে ঢুকেই দেখতে হবে। দারুণ খবর বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে। আর আইপিএল মানেই আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট আর প্রেডিকশন করে গেম খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই না, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপল ওয়াচ, টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড উইলস্টুন ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ, ব্যাংক সহ আরো অপশন। 24/7 সাপোর্ট অ্যাভেলেবল। কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর উইলস্টুন ব্যবহার করো। আরে, এই যে দেখছি অমরের রাজসভার পারিষদ, এনারাও এই জঙ্গলের ভেতরে এইভাবে ঘুমাচ্ছেন। আর আশেপাশের প্রাচীরগুলো দেখে মনে হচ্ছে এগুলো সেই রাজপ্রাসাদেরই ভগ্নস্তূপ। কিন্তু রাজপ্রাসাদের এই অবস্থা কে করলো? অমরই বা কোথায় রয়েছে? অমর, অমর! আমিও কি বোকা, যেখানে সবাই ঘুমিয়ে আছে সেখানে অমর আমার ডাক শুনবে কি করে? হয়তো সেও নিজে ঘুমিয়ে আছে। কিন্তু সে যদি ঘুমিয়ে থাকে তাহলে আমাকে চিঠি লিখলো কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রাজ্যে যদি সবাই ঘুমিয়ে থাকে তাহলে আমাকে সাহায্য করবে কে? কিছু না বুঝতে পারলে তো আমি তাদের কোনো উপকারই করতে পারবো না। ইস, অমর যদি এখানে থাকতো! আজকের রাতটা এভাবেই গাছতলায় কাটাতে হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, আজকের রাতটা যাক, তারপর কাল সকালে দেখবো কি করা যায়। কই, তুমি তো বলেছিলে একজন নতুন লোক এসেছে। আমি তো তেমন কাউকেই দেখতে পাচ্ছি না। এই যে দেখছো না, গাছের নিচে ঘোড়া বাঁধা রয়েছে। এই ঘোড়াটা তাহলে কোথা থেকে এলো? এই ঘোড়া হয়তো অন্য রাজ্য থেকে ভুল করে চলে এসেছে। আরে বাবা, সত্যি সত্যি কোনো লোক যদি আসতো তাহলে সে জেগে থাকতো, তাই না? কিন্তু দেখো দেখো, এখানে সবাই তো ঘুমিয়েই আছে। আমি স্পষ্ট দেখেছি, এই লোকটা দিনের বেলায় একশিলা নগরীতে ঢুকেছে, তারপর সন্ধ্যা নামলে এই গাছতলায় এসে ঘুমিয়েছে। বেশ, এত করে যখন বলছো তখন এর গায়ে ঢিল ছুঁড়ে দেখা যাক। যদি সেই রাজ্যে না হয় তাহলে নিশ্চয়ই উঠে পড়বে। আমাকে ঢিল ছোড়ার দরকার নেই। তোমরা ঠিকই ধরেছো, আমি এই রাজ্যের নই। আমি রত্নগড়ের রাজকুমার। এই রাজ্যের রাজকুমার অমরদেব আমার বন্ধু। আমি তার চিঠি পেয়ে এই একশিলা নগরীতে হাজির হয়েছি। কিন্তু তোমরা কারা? আর ওই গাছের উপরেই বা কি করছো? দেখেছো ব্যঙ্গমি, তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না, এখন দেখলে তো। আমি বলেছিলাম না, বয়স হলেও আমার দৃষ্টি এখনো আগের মতোই আছে। তাই তো দেখছি। তা তুমি হঠাৎ করে আমাদের এই রাজ্যে আসতে গেলে কেন? তুমি জানো না আমাদের এই রাজ্যে অভিশাপ লেগেছে? আমাকে অমর চিঠি লিখে জানিয়েছিল সে কথা। আর সে বলেছিল আমি যেন তাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাই। তাই আমি ছুটে এসেছি। কিন্তু এসে দেখছি সবাই এখানে ঘুমিয়ে আছে, তাই কিছুই বুঝতে পারছি না। তুমি তো ভীষণ সাহসী, বন্ধুর বিপদের কথা শুনে এখানে ছুটে এসেছো। কিন্তু তুমি কি এই রাজ্যকে বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবে। যারা বিপদের পরোয়া না করে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে তারা সব সময় বিজয়ী হয়। তোমরা কি আমাকে বলতে পারবে যে এখানে কি হয়েছে? সবাই এইভাবে ঘুমিয়ে আছে কেন? তোমাকে সবটা খুলে বলছি, শোনো।
বেশ কিছুদিন আগেও আমাদের এই রাজ্যে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাধালো কৃষ্ণময়ী। আমাদের এই রাজ্যের উত্তর পাশে একটা পাহাড় আছে। সেই পাহাড়ে থাকে দুজন পরী, একজন কৃষ্ণময়ী আর একজন হিরণময়ী। তারা দুই বোন। হিরণময়ী বেশ হাসি খুশি সবার সঙ্গে মেশে, তাকে পরিরাজ্যের সবাই পছন্দ করত। কিন্তু কৃষ্ণময়ী কখনো পাহাড় ছেড়ে বাইরে বেরোয় না, কারোর সঙ্গে মেশে না, ভালো করে কথাও বলে না। ওই পাহাড়ের গুহার ভেতরেই সে কি যেন করত, আমরা কখনোই সেটা জানতে পারিনি। একদিন সে গুহা থেকে বেরিয়ে এলো আর তারপর এই রাজ্যের একেবারে মাঝখানে এসে দাঁড়ালো। এক শিলানগরীর সকল প্রজা, আমি তোমাদেরকে আদেশ করছি, আগামী 2 দিনের মধ্যে তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও, না হলে তোমাদের ফল ভালো হবে না। একশিলা নগরীর কেউ এর আগে কখনো এইভাবে পরীদের দেখেনি, তাই তারা সবাই অবাক হয়ে গেল। তুমি কে? আর তোমার কথা শুনে আমরা আমাদের রাজ্য ছেড়ে চলে যাব কেন? কে তুমি? আমি তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা যদি এখন এই রাজ্য ছেড়ে চলে যাও তাহলে বেঁচে যাবে, তা না হলে কি? তুমি আমার মুখের ওপরে কথা বলছো? বেশ, যখন তোমাদের এমনই দুর্মতি তখন থাকো তোমরা। কি ভয়ঙ্কর! তারপর থেকেই রাজ্যের সবাই এইভাবে ঘুমিয়ে আছে। হ্যাঁ, আসলে কৃষ্ণময়ী চাইছিল এই পুরো রাজ্যকে তার জাদুবিদ্যায় ব্যবহার করতে, কিন্তু রাজ্যে লোকজন থাকলে সেটা সম্ভব হচ্ছিল না। ও তো সবাইকে মেরেই ফেলতো, যদি না কি? যদি না হিরণময়ী ওকে বাধা দিত। হিরণময়ী ঠিক সেই মুহূর্তে তার জাদু প্রয়োগ করে, তাই এই নগরের সবাই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। তবে যদি আর বেশি দিন কৃষ্ণময়ীর জাদু এই নগরীতে থাকে, তাহলে আর কখনোই এই রাজ্যের মানুষদের ঘুম থেকে জাগানো যাবে না। কিন্তু হিরণময়ী এখন কোথায়? আর সবাই যদি সেদিন ঘুমিয়ে থাকে, তাহলে অমর আমাকে চিঠি লিখলো কি করে? যখন কৃষ্ণময়ী তার গুহায় ফিরে গিয়েছিল, তখন অমরও তার পেছন পেছন গিয়েছিল। কৃষ্ণময়ী যখন তার কালো ধোঁয়া পুরো রাজ্যে ছড়িয়ে দিয়েছিল, তখন অমর গুহার ভেতর লুকিয়েছিল বলে তার কাছে ধোঁয়া পৌঁছায়নি। কিন্তু এরপরে অমরের সঙ্গে কি হয়েছে আমরা তার কিছুই জানি না। হিরণময়ী তাকে বাঁচাতে পারত। তাহলে সে তাকে বাঁচালো না কেন? বাঁচাবে কি করে? হিরণময়ী যখন তার জাদু দিয়ে কৃষ্ণময়ীর জাদুতে বাধা দিল। তোর এত বড় সাহস, তুই আমার জাদুতে বাধা দিস? তুই জানিস না, আমি যদি একবার এই রাজ্যে আমার প্রভাব তৈরি করতে পারি, তাহলে পরীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠব। কিন্তু তুই তার জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন করছিস। এটা তাদের রাজ্য, তারা তোর কথায় এই রাজ্য কেন ছেড়ে দেবে? না, আমি থাকতে তোকে কিছুতেই সফল হতে দেব না। বুঝতে পেরেছি আমি, তুই আমাকে হিংসে করিস, তাই তুই চাস না আমি সফল হই। আমি তোর ভালো চাই, এইসব করে কোনো লাভ হবে না। এত ক্ষমতা দিয়ে তুই কি করবি? সেটা আমি বুঝবো। তবে রে, তুই আমার বোন, ভেবেছিলাম আমি তোকে ছাড় দেব, কিন্তু তুইও দেখছি বিশ্বাসঘাতকতা করলি। কিন্তু না না না, তোকে আমি প্রাণে মারবো না, বরং তোকে আমি এই বনের ভেতরে বন্দি করে রাখবো। তুই নিজের চোখে দেখবি আমি কি করতে পারি। কি সর্বনাশ!
এই কৃষ্ণময়ী দেখছি খুবই ধূর্ত আর শক্তিশালী এক পরী। তা না হলে আর বলছি কি, হিরণময়ী এখন হরিণ হয়ে মনের দুঃখে বনে ঘুরে বেড়াচ্ছে। অমরকেও হয়তো একইভাবে কৃষ্ণময়ী বন্দি করে রেখেছে। আচ্ছা, হিরণময়ীকে বাঁচানোর কি কোনোই উপায় নেই? তা সে একটা উপায় আছে, কিন্তু তুমি কি সেটা পারবে? উপায় আছে বলছো? কি সেই উপায়? আমি নিশ্চয়ই পারবো, তুমি আমাকে খুলে বলো। এই যে নাও আমার পালক, ভোর হবার আগেই তুমি যদি জঙ্গল থেকে হিরণময়ী হরিণকে খুঁজে বের করে তাকে এই পালক স্পর্শ করাতে পারো, তাহলে হিরণময়ী আবার তার পরিরূপ ফিরে পাবে। তখন তুমি তার কাছ থেকে সাহায্য পেতে পারবে। এ তো ভীষণ সহজ কাজ। কোথায় পাবো হিরণময়ী হরিণকে? তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় রাজকুমার। কৃষ্ণময়ী ওকে একটা মায়া জঙ্গলে বন্দি করে রেখেছে। তুমি এখন যে জঙ্গলে দাঁড়িয়ে আছো এটাই সেই জঙ্গল। অমর কুমারের উপর রাগ করে কৃষ্ণময়ী তার প্রাসাদকে জঙ্গল বানিয়ে দিয়েছে। এই জঙ্গলেই হিরণময়ী হরিণ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে একমাত্র চাঁদের আলোতেই দেখা যায়। দিনের বেলা তুমি হাজার চেষ্টা করেও তাকে খুঁজে পাবে না। আর কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে, তোমাকে এখনই বেরিয়ে পড়তে হবে হিরণময়ীর খোঁজে। মনে রেখো রাজকুমার, এখন তোমার হাতেই নির্ভর করছে সব কিছু। তোমরা চিন্তা করো না, আমি আজ রাতের মধ্যেই হিরণময়ীকে খুঁজে বের করব। তুমি তুমি সফল সফল হও। হিরণময়ী, হিরণময়ী, কোথায় তুমি? হিরণময়ী, হিরণময়ী। কি হবে? আর কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে, কিন্তু আমি তো হিরণময়ীর কোনো সাড়াই পাচ্ছি না। আমি কি তাহলে তাকে আর খুঁজে পাবো না? আরে, এই তো দেখছি সেই হরিণটা। কি আশ্চর্য, হরিণটা দেখছি অদৃশ্য হয়ে গেল। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই সেই কৃষ্ণময়ীর কোনো এক জাদু। কিন্তু হরিণটাকে ধরবো কি করে? বুঝতে পেরেছি, এইবার হরিণটা যখনই অদৃশ্য হবে তখনই উল্টো দিকে ছুটে যাব। অবশেষে আমি আবার আগের মতন হয়ে গেছি, আমি আবার আগের মতো হয়ে গেছি। তুমি তুমি আমায় মুক্ত করেছো। তুমি ভীষণ সাহসী। কে তুমি? আমি এই রাজ্যের রাজকুমার অমর কুমারের বন্ধু বিক্রম। অমর কুমার আমাকে চিঠি লিখে পাঠিয়েছে। তুমি অমর কুমারের বন্ধু? অমর কুমার ঠিক তোমার মতোই সাহসী ছিল। অমর কুমার এখন কোথায় তুমি কি জানো? হ্যাঁ, তাকে কৃষ্ণময়ী তার গুহায় বন্দি করে রেখেছে। সে তার রাজ্যকে কৃষ্ণময়ীর কবল থেকে বাঁচাতে চাইছিল। ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর কাছ থেকে আমি সবই শুনলাম। ওরা বলল তুমি নাকি এর একটা বিহিত করতে পারো। আমার তোমার সাহায্য দরকার। তোমার সাহায্য না পেলে আমি অমর কুমারকে আর এই রাজ্যকে কিছুতেই কৃষ্ণময়ীর হাত থেকে মুক্ত করতে পারবো না। কৃষ্ণময়ীর এখন অনেক ক্ষমতা, কিন্তু বেশি ক্ষমতা পেলে সবাই অহংকারী হয়ে যায়। কৃষ্ণময়ীর মনেও এখন অহংকার দানা বেঁধেছে। তাকে তার এই অহংকার দিয়েই ঘায়েল করতে হবে। কিন্তু সে এখন আছে কোথায়? সে এখন তার গুহাতেই আছে। তার জাদুর কবল থেকে একশিলা নগরীকে উদ্ধার করতে হলে তার সেই জাদুর ধোঁয়া থামিয়ে দিতে হবে। তুমি কি সেটা পারবে না? সেটা না হয় পারবো, কিন্তু কৃষ্ণময়ী সেটা হতে দেবে না। আগে সেই ধোঁয়া থেকে তার মনোযোগ সরাতে হবে, তখন আমি ওর ধোঁয়া বন্ধ করতে পারবো। আসলে ওর জাদুবিদ্যা এখনো শেষ হয়নি। এই নগরী যখন জনশূন্য হয়ে যাবে, একমাত্র তখনই ওর জাদু পূর্ণাঙ্গ ক্ষমতা পাবে। তাই এখনো কিছুটা আশা আছে, তবে বেশি দেরি করা চলবে না। কৃষ্ণময়ীর যে সকল কথা শুনলাম তাতে তার মনোযোগ সরানো খুব একটা সহজ বলে মনে হচ্ছে না। কিন্তু তুমি ভেবো না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তুমি আমাকে শুধু তার গুহাটা চিনিয়ে দাও। আমার বিশ্বাস তুমি পারবে। তুমি সাহসী,
যারা সাহস করে বিপদের সামনে দাঁড়াতে পারে তারাই জয়ী হতে পারে। আচ্ছা, এখানে কোনো তাল গাছ আছে? তাল গাছ? তাল গাছ দিয়ে কি করবে? আমার একটা তাল গাছের পাতা দরকার। তাল গাছের পাতা? কিন্তু কোনো কিন্তু নয়, যদি পারো তাহলে আমাকে এখনই একটা তাল গাছের পাতা এনে দাও। এই নাও তোমার তাল গাছের পাতা। ব্যাস, এইবার কৃষ্ণময়ী জব্দ হবে। কৃষ্ণময়ী কিন্তু ভীষণ শক্তিশালী। তুমি এই সামান্য তাল গাছের পাতা দিয়ে তার মোকাবিলা করবে কি করে? যেখানে শক্তি কোনো কাজে দেয় না সেখানে বুদ্ধির পরিচয় দিতে হয়। হ্যাঁ, কৃষ্ণময়ীর সঙ্গে হয়তো আমি শক্তিতে এঁটে উঠতে পারবো না, তবে বুদ্ধি দিয়ে তাকে নিশ্চয়ই জব্দ করতে পারবো। এবার তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। বেশ, এসো আমার সঙ্গে। এই হচ্ছে কৃষ্ণময়ীর গুহা। বেশ, আমি গুহার ভেতরে যাচ্ছি, তুমি লুকিয়ে পড়ো। তারপরে যখন কৃষ্ণময়ীর মনোযোগ অন্যদিকে থাকবে তখন তুমি ওকে আক্রমণ করো। ঠিক আছে, কিন্তু সাবধান, নিজের খেয়াল রেখো। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি এখনই যাচ্ছি। কে তুই? আর এই রাজ্যে প্রবেশ করলি কি করে? করলি তো করলি, একেবারে আমার গুহায় এসে পৌঁছেছিস। কি করব, তুমি যে সবখানে সবাইকে ঘুম পাড়িয়ে রেখেছো। বটে, আমার মুখে মুখে কথা। তোকেও যদি ঘুম পাড়িয়ে রেখে দিই তাহলে কেমন হবে? এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছ, তুমি আমাকে মোটেও ঘুম পাড়াতে পারবে না। তাই নাকি? সামান্য তাল গাছের পাতা তোকে বাঁচাবে? দেখি কি করে বাঁচায়। বাহ রাজকুমার, বাহ, তোমার বুদ্ধির তুলনা নেই। বটে, তাহলে দেখ। হিরণময়ী, তুই ছাড়া পেলি কি করে? আমি তোকে বলেছিলাম না, অন্যের ক্ষতি করে কখনোই সফল হওয়া যায় না। একদিন না একদিন সেই কাজের শাস্তি পেতেই হয়। বিক্রম, যেখানে আগুন জ্বলছে সেইখান থেকে একটা কাঠ নিয়ে উল্টো দিকের ওই দেয়ালে আঘাত করো। ওই দেয়ালেই অমর বন্দী হয়ে আছে। ভাই বিক্রম, তুমি এসেছো? ব্যঙ্গমা তাহলে আমার চিঠি তোমাদের রাজ্যে পৌঁছে দিয়েছিল? হ্যাঁ, তোমার চিঠি পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। এই দেখো, হিরণময়ী আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। এইখানে আর বেশিক্ষণ থাকলে আমরা দুজনই গুহায় চাপা পড়ে মারা যাব। শিগগিরই চলো, এখান থেকে বের হতে হবে। কিন্তু হিরণময়ী, তার কি হবে? তাকে একা ফেলে কি করে যাব? হিরণময়ী, এই গুহা থেকে বের হতে হবে, তা না হলে আমরা এক শিলানগরের কারোরই ঘুম ভাঙাতে পারবো না। এত সহজে আমি তোদের কাউকে এখান থেকে যেতে দিচ্ছি না। আমি যদি সফল না হতে পারি তাহলে পুরো রাজ্য ধ্বংস করে ফেলবো। কিন্তু আমি তোকে সফল হতে দেব না। আর যা কিছু হয়ে যাক, আমি পিছু হটবো না। হিরণময়ী, সাবধান। না বিক্রম, এ কি হলো? এই রাজকুমার এ কি করলো? আমার জাদু ঠেকিয়ে দিল। তোকে এর শাস্তি পেতেই হবে কৃষ্ণময়ী। না না, আজ আমার জন্য বিক্রমের এই অবস্থা হলো। এ আমি কি করলাম? না, বিক্রমের কিছুই হবে না। তুমি চিন্তা করো না, বিক্রম এখনই সুস্থ হয়ে উঠবে।
এ তুমি কি করলে? আমি আমার সমস্ত শক্তি উজাড় করে দিলাম। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কৃষ্ণময়ীর আঘাত অনেক সাংঘাতিক। আমি যদি আমার সব শক্তি ব্যবহার না করতাম তাহলে কিছুতেই বিক্রমকে বাঁচাতে পারতাম না। ও, আমার মাথা ভীষণ ব্যথা করছে। অমর, তুমি ঠিক আছো? এই হিরণময়ী কোথায়? আর কৃষ্ণময়ীর কি হলো? কৃষ্ণময়ী হেরে গেছে। একশিলা নগরী থেকে তার জাদুর প্রভাব কেটে গেছে। এ কি, তোমার ডানার কি হলো? তোমাকে কৃষ্ণময়ী মৃত্যুবাণে আঘাত করেছিল, কিন্তু হিরণময়ী তার সমস্ত শক্তি দিয়ে তোমাকে আবার সুস্থ করে তুলেছে। তুমি আমার জন্য এত বড় আত্মত্যাগ করলে? তুমিও তো আমাকে বাঁচাতে কৃষ্ণময়ীর সামনে এসে দাঁড়িয়েছিলে। তুমি যদি নিজেকে ত্যাগ না করতে তাহলে আজ আমি হয়তো বেঁচেই থাকতাম না। তোমার এই দিন আমি কখনো ভুলবো না হিরণময়ী। তুমি যখন এখন আমাদের মতো মানুষ হয়ে গেছো, তাহলে তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? আমি সারা জীবন তোমাকে আমার পাশে পেতে চাই। হিরণময়ী, তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমার, কি সৌভাগ্য আমার! হিরণময়ী, দয়া করে আমার বন্ধুকে ফিরিয়ে দিও না। ওর মতো মানুষ হয় না। আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম রাজকুমার। বাহ, দারুণ সুসংবাদ! আজ তোমাদের দুজনের জন্যই আমাদের রাজ্য অভিশাপ মুক্ত হলো। এই রাজ্যেই তোমাদের দুজনের বিয়ে হবে। ওরে, কে কোথায় আছিস? তোরা সবাই অনুষ্ঠানের আয়োজন কর।